দিল, স্বাধীনতা দেওয়ার সময়ে তোমরা খেয়াল করো এমনভাবে ভাগ করলো, 3টে পোর্শন হয়ে গেল। পশ্চিমে একটা, পূর্ব দিকে একটা, মাঝখানে একটা। এইখানে ইকোনমিক্যাল একটা ভালো খেলা আছে। যেমন তোমরা একটুখানি আগেই শুনলে যে ভারতবর্ষকে এমনভাবে ভাগ করার টুকরো 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 করে দেওয়া হলো। একটা উদ্দেশ্য কি, টুকরো টুকরো দেশগুলো তারা নিজেদের মধ্যে লড়াই করবে। ইংল্যান্ড বলবে আমাদের কাছ থেকে ছেড়ে যে এই সমস্যা হলো, তারা আবার সেই দেশগুলো নিজেদের করায়ত্ত করার চেষ্টা করতে পারে, পুনরায় এসে দখলদারি করতে পারে। এক। দ্বিতীয়, এইগুলো নিজেদের মধ্যে যখন ঝামেলা করবে তখন সেই বিধ্বস্ত অবস্থায় থেকে যাবে। তখন হয়তো তারাই আবার বলবে এর থেকে ব্রিটিশ শাসন ভালো ছিল, ব্রিটিশদেরকে আমন্ত্রণ জানাও। তারা প্রায় বলতো এই দেশটাকে একদল অযোগ্য মানুষের হাতে দিয়ে যেতে হবে, সেটার একটা প্ররোচনা ছিল। আবার এর বাইরে ইকোনমিক্যালি দেখো যেভাবে ভাগ করা হলো, বাংলার সবচেয়ে সম্পদ বড় কি, পাট, চা এবং ধান। পাট কোথায় থাকলো, বাংলাদেশে। বাংলাদেশের পাট সবচেয়ে দামি, সবচেয়ে ভালো সুন্দর পাট। আর পাট কল কোথায় থাকলো জানো? পাট কল কোথায়? তোমাদের হাওড়া এবং হুগলি জেলাতে, 24 পরগনার একবারে গঙ্গার সাইড দিয়ে যে কলগুলো, মানে পাট কলগুলো আছে, চটকল যেটাকে বলে, চটকল ওইখানে ভর্তি। কারখানা থাকলো একদিকে, কাঁচামাল থাকলো আর একদিকে। কারখানা আর কাঁচামাল যদি সরবরাহ সুন্দর হয় তাহলে কি হবে, যে পণ্য উৎপন্ন হবে সেই পণ্যের দাম কম হবে এবং বাজার ধরতে সুবিধা হবে। রেশম, মালদা এবং মুর্শিদাবাদের রেশম একটা টাইমে সারা বিশ্ব কাঁপিয়েছে। মালদা মুর্শিদাবাদের রেশম, এখান থেকে একদম সিল্ক রুট বলে একটা রুট ছিল আগে প্রাচীনকালে, সেই রাস্তা জুড়ে যে ইটালিতে রোমে পুরো বাজার কাদের দখলে ছিল? বাজার দখলে ছিল এই সিল্ক উৎপাদনকারী দুটো জেলা, মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের কিছু অংশ যে সিল্ক উৎপন্ন করতো, সেই সিল্ক কিন্তু রোমের রাস্তাঘাটে বাজারে বাজারে ছেয়ে গেছিল। এবং সেই সময় টলেমি বলে একজন, সম্ভবত টলেমি বা এরকম কোনো একজন ঐতিহাসিক, খুব আগে পড়েছি মনে নেই নামটা, তিনি বললেন যে আমাদের সমস্ত পয়সা এশিয়ায় চলে যাচ্ছে, এত পরিমাণে সিল্ক কেনা ঠিক না, সমস্ত পয়সা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিল পয়সাটা? আসছিল কোথায়? আমাদের এখানে। যার জন্য কি হয়েছিল, বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জায়গাগুলোর মধ্যে একটা হয়ে উঠেছিল, সেটাকে ভেঙে দেওয়া হলো। পাট একদিকে, আরেকদিকে পাট কল। ঠিক তেমনিভাবে পাকিস্তান পোর্শনে কি হলো, আহমেদাবাদে সমস্ত বস্ত্রবয়ন যে মেশিনপত্র কারখানা আহমেদাবাদ, আর তুলো ভালো হয় কোথায়? পাকিস্তান পেশোয়ার। আবার তুলোটা থেকে গেল, কার্পাসগুলো থেকে গেল ওপাশে, আর কলগুলো থেকে গেল এ পাশে। ভাগের নিয়মটা বোঝো। যার ফলে কি হলো, ইকোনমিক্যালি ভারতবর্ষ বারবার মার খেতে থাকলো। এবং এই যে ঝামেলাগুলো বাদিয়ে দেওয়া হলো, যতবার ঝামেলা হবে, যতবার যুদ্ধ হবে, ততবার কি হবে, ততবারই কিন্তু আমাদের অস্ত্র কিনতে হবে। আর এই অস্ত্র কিনতে গেলে কাদের কাছ থেকে কিনতে হবে? ইংল্যান্ড থেকে কিনতে হবে, আমেরিকা থেকে কিনতে হবে, ফ্রান্স থেকে কিনতে হবে, ইটালি থেকে কিনতে হবে। আর লড়াই করব আমরা, বসে বসে মুনাফা অর্জন করবে ওরা। এমনই একটা পরিস্থিতি ওরা তৈরি করে দিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়েও পলিটিক্যাল অবস্থা কিন্তু কূটনৈতিক স্তরে খুব চাপে আমাদের দেশ আছে, আমরা আছি। পাকিস্তান প্রতিনিয়ত একটা প্রেশার তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, বিবাদমান দুটো দেশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ভাগটা না হলে পৃথিবীর আবার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হয়ে উঠত আমাদের ভারতবর্ষ। সেটা যাতে না হয়ে উঠতে পারে তার জন্য যে পরিকল্পনা ওরা করে গিয়েছিল, সেই পরিকল্পনা আজও
অব্যাহত চলছে। এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যদি থাকতো একসাথে তাহলে কি হতো? আর এই র্যাডক্লিফ সাহেব উনি এক দাগ টেনে দিলেন, বাড়িঘর, জমি জায়গা সমস্ত কিছু কি হয়ে গেল? এমন ভাগে ভাগ হয়ে গেল, যে ভাগ, যে যন্ত্রণা সারা জীবন ধরে আমাদেরকে বয়ে বেড়াতে হবে। আমরা এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু এই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াবে। তো ভবিষ্যৎ তোমাদের হাতে, তোমরা কিভাবে সমাধান করবে তোমরা জানো। সাহেবরা যা করে গেছে সেটা করে গেছে, এখন তোমাদের দেখো কি হয়। ঠিক আছে, তাহলে গেট রেডি, টিফিন টাইম, মিল্ক, চলো খেয়ে আসি।